YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুস্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে, এবং সুপ্রভাত জানাই সে কারণে। দেখুন, আজকে আমার বিষয়টি যেটা লেখা রয়েছে হেডিং এ, সেটা খুব অদ্ভুত। সেটা হচ্ছে বাংলাদ্রোহী। আমরা বলি না দেশদ্রোহী, ভারতদ্রোহী ইত্যাদি ইত্যাদি। এই দ্রোহ ব্যাপারটাই আমাদের কাছে খুব একটা কনফিউশন হওয়ার মতন। তবে এই যে দ্রোহকাল গেল ইত্যাদি, এই আরজি কর মেডিকেল কলেজের যে গন্ডগোল টন্ডগোল গুলো গেল টালো, এরা সবাই এই দ্রোহ টোহ কথাগুলোকে খুব ব্যবহার করেছিল। তো ফলে আমাদের কাছে কিন্তু এই বাংলা দ্রোহ বলতে ধরে নিতে হবে, মানে কথাটি আমার নয়, প্রথমে জানিয়ে রাখা উচিত আইনানুগ ব্যবস্থাদির জন্য। সেটা হচ্ছে গত শুক্রবার একেবারেই কোর্ট চত্বরে মাননীয় আইনজীবী বিকাশ ভট্টাচার্য, যাকে উকিল ভট্টাচার্য বলে অনেকেই ডাকেন, এবং তার সঙ্গে শামীম, যার সম্বন্ধে কুণাল ঘোষ অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, এবং কথা বলেছেন শুধু নয়, এবং মানে একটু ব্যঙ্গাত্মক কথাই বলেছেন, যাদের দুজনের চরিত্রটি নিয়ে খুব একটা কনফিউশন। এবং ইদানিং এরা এই যে যাদের চাকরি চলে গেছে, যে শিক্ষক শিক্ষিকাদের, তাদের যাতে চাকরি ফেরত না আসে, বিকাশবাবু তাতে একেবারে উঠে পড়ে লেগেছেন পয়লা দিন থেকে। মানে তারই তো তদারকিতে এবং তার পায়ের তলে বসে থাকা ওই আজগুবি মার্কা সেই জজ সাহেব, যিনি বর্তমানে বিজেপির সাংসদ, এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট, বলবো সেসব কথা। তো ফলে আজকে বিকাশবাবু ভিলেন হয়ে গেছে, তাকে তাড়া দেওয়া হয়েছে, তাকে চেপে ধরা হয়েছে। শুধু তাই নয়, শামীমকেও চেপে ধরা হয়েছে। শুধু চেপে ধরা না, শামীম অকথ্য ভাষায় কথা বলেছেন। তিনি কি মনে করেন যে তিনি সংখ্যালঘু বলে যা খুশিতেই বলতে পারেন? যে একটা সংখ্যালঘু সেন্টিমেন্ট রয়েছে, সুতরাং আমি যা পারবো বলে যাব? ওসব জিনিস এবিপি আনন্দতে বসে করছেন, করুন, কিন্তু সর্বত্র সেই বক্তব্যগুলো রাখেন কোন দুঃসাহসে যে তৃণমূল করেছে? আপনার কাছে এভিডেন্স আছে নাকি? বিকাশবাবু যে প্রত্যেকটা চ্যানেলকে এই গন্ডগোলের ব্যাপারে বলেছে একটা পিসি ভাইপো ইত্যাদি ইত্যাদি, বা এটা তৃণমূল দল থেকে করা হয়েছে, কোনো এভিডেন্স ছাড়া আপনি কথাটা বললেন কি করে? সেখানে তো ন্যূনতম একটা তৃণমূলের পতাকা ছিল না, তৃণমূলের কোনো নেতা হোতা ইত্যাদি, বা আপনার পাড়ার যদি কোনো তৃণমূলের ছোকরা থাকে তাকেও আপনি দেখেননি। তাহলে এই সমস্ত ফালতু কথাবার্তা আপনি কি যা মনে হবে তাই বলবেন? এই বিকাশ ভট্টাচার্যকে মানে কাটাছেঁড়া করব, যে কারণে আজকের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বঙ্গদ্রোহী। কারণ বাংলার জন্য তিনি সর্বনাশের একটি মুখ, একেবারে সেই 2011-12 থেকে, আমি পরপর আরো আগে থেকে আপনাদেরকে পরপর শোনাব। দেখুন, প্রথমেই যেটা বলি যে সিপিএম পার্টির সঙ্গে আমার সম্পর্ক কোশমিনকালেও ছিল না। পার্টির লোকজনকে আমি অপছন্দ করি, কিন্তু কমিউনিস্ট পার্টির প্রয়োজন আছে এটা অনস্বীকার্য। যদিও কমিউনিস্ট পার্টিকে বা মার্ক্সবাদের বহু জায়গায় বহু ত্রুটি রয়েছে, যে ত্রুটি মার্ক্স সাহেবকে আমি গালাগাল দেবো না, বরং বলবো যে তিনি যে উপলব্ধি থেকে মার্ক্স সাহিত্য লিখেছেন সেটা আজকের দিনে চলে না। কারণ সারা বিশ্বের অর্থনীতি এক জায়গায় হবে না। দেখছেন তো, ভারত পাকিস্তানের যুদ্ধ, আমেরিকা দাবড়ানি দিয়ে বলেছে যে যা খুশি তাই করো, জেনারেল লোক যেন হ্যাম্পার না হয়। তো আমাদের নরেন্দ্র বাবু বা তার প্রশাসন বা আর্ম ফোর্স, রোজই খবরের কাগজে আজকে ধসিয়ে দেওয়া হচ্ছে, আজকে সন্ত্রাসবাদীদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সবই হচ্ছে কিন্তু ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা নেই। ওরা বলছে সিন্ধু নদের জল আটকে দেব, দিয়ে দিন। সিন্ধু নদীর জল আটকাতে গেলে তো বাঁধ দিতে হবে, সে বাঁধে কত কোটি টাকা খরচা, এবং সে বাঁধ বানাতে, একটা বাঁধ বানাতে 10টি বছর সময় লেগে যাবে, এবং আপনি ওইভাবে আটকাতে পারেনই না। কারণ আপনি আটকে দিলে যদি সাধারণ মানুষ এফেক্টেড হয় পাকিস্তানের, আর পাকিস্তানের সমর্থনে বলছি না, তারা তাদের দেশের থেকে উগ্রপন্থীর একটা অংশ এসে ঝঞ্ঝাট করে গেছে,
তার মানে তাদের দেশে যারা খেতে পায় না, যারা চাষবাস করে তারা আমার শত্রু তো নয়। কিন্তু কিছু তো করে দেখাতে পারেননি। ওই সার্জিক্যাল স্ট্রাইক ফাইকের বড় বড় বাতেলা ইত্যাদি ইত্যাদি, যাই হোক সে ব্যাপার আলাদা ব্যাপার, সেটা আজকে সাবজেক্ট নয়। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, আজকে 5-6 দিন, আজকে তো সোমবার এসে গেল, আগামীকাল মঙ্গলবার, ঠিক একটা সপ্তাহ পূর্ণ হলো আজকে। 7 দিনের মধ্যে ভারত কিছুই করতে পারে, শুধু হম্বিতম্বি করে গেছে। তো সেই রকম হম্বিতম্বি বিকাশ বাবুর মুখে আমরা গতকাল শুনলাম। আবার যেটা বলছি যে কমিউনিস্ট পার্টির সম্বন্ধে কথা বলতে গেলে বলতে হয় 100 বছর বয়স কমিউনিস্ট পার্টির, তারই একটা পার্ট হচ্ছে সিপিএম। মানে সিপিএমও দাবি করতে পারে যে তাদের আদি অনন্ত যদি ব্যাপার স্যাপার থাকে, ঠিক 100টি বছর আগে এই সিপিএম পার্টি বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্ম হয়েছিল, যেখান থেকে সিপিএম এর জন্ম 64 সালে। কিন্তু একসময় তো সবই কমিউনিস্ট ছিল। এবং একই সাথে আরএসএস এর জন্ম 2025, 100 বছর হচ্ছে, অর্থাৎ 1925। তো ফলে এই দুটি দলের একটা অদ্ভুত মিলমিশ রয়েছে। সেই মিলমিশটা হচ্ছে এরা এদের ঝান্ডা নিয়ে কোনোদিন দেশপ্রেমী হননি, মানে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেননি। যদিও কমিউনিস্টরা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, আরএসএস তো করেইনি, ছেড়ে দিন। তো ফলে আমি কমিউনিস্ট পার্টিকে গালাগাল দিতে পারি না হিসেব মতো, কিন্তু আমার গালিগালাজের জায়গায় নেই ব্যাপারটা। গতকাল রবিবার ছিল, গতকাল কসবা অঞ্চলের 91 না 92 কত নম্বর ওয়ার্ডে সিপিএম এর কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে, এবং তার মধ্যে পার্টি মেম্বারও ছিল, রক্তারক্তি করেছে। কেন, কি বৃত্তান্ত, না ক্ষমতা নিয়ে বা এই গোছের কিছু একটা ব্যাপার স্যাপার হবে। সুজনবাবু নিজের দলের দিকে তাকাচ্ছেন কি? লক্ষ্য করেছেন কোনো সময় যে কি চলছে আর না চলছে? কেন এই অবস্থাটা হলো সিপিএম এর? তার কারণটা হচ্ছে যে 34 বছরের টানা শাসন, ক্ষমতার অলিন্দে থাকা, সুখভোগ করা, মস্তানি দাদাগিরি করা, দলের সর্বস্তরের লোকেদেরকে চাকরি পাইয়ে দেওয়া, ওই আপনার চোতা মারফত, মানে একটা ছোট কাগজের মধ্যে লিখে দিলেই চাকরি হয়ে যেত, সেসব কাগজপত্র তো আমাদের কাছে এসছে। তো এইসব করে পাইয়ে দেওয়ার রাজনীতি থেকে সিপিএম আজকে যে জায়গাটাতে গেছে, তাতে করে তাদের দলের মধ্যে যে কটি লোক অবশিষ্ট রয়েছে তারা বলছে মাল পকেটে আসছে না কিছু, খাবো কি, যাবো কোথায়, কতদিন আর এরকম ভাবে থাকবো, তাহলে চললাম বিজেপির দিকে, বিজেপিতে গিয়েও লাভ নেই, সেটাও একটা মানে মোটামুটি ভঙ্গুর দল, তাহলে তৃণমূলে চলে যাবে, এই ধরনের ব্যাপার স্যাপার দীর্ঘদিন ধরে চলছে। তো বিকাশ বাবুর এই দলেরই একটি মুখ, যদিও যদিও বলতে হয় যে বিকাশ বাবুর আগমন এই তথাকথিত সিপিএম দলে, 34 বছরের সিপিএম দলে অনেক পরে হয়েছে, একেবারে 2005-এ গিয়ে হয়েছে, যখন তিনি মেয়র হলেন। কোত্থেকে আসলেন সেই বলে না যে আকাশ থেকে পড়েছে আর খেজুরে আটকে গেছে, খেজুর মেয়ে গিরা না কি বলে, একটা হিন্দি না উর্দু কথা আছে। তো সেরকম ধরনের বিকাশবাবু যে কোথা থেকে টপকাল এবং খেজুর গাছে গিয়ে আটকালেন, সে গল্পগুলো বলছি আপনাদের। আমি পুরো স্টাডি করলাম কেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এ তার আগমন কিভাবে, কে তার পেছনে ছিল, সবই কিন্তু সূত্র মারফত, এবং কিছু কিছু এভিডেন্সিয়াল ব্যাপার আমার কাছে আছে। আপনাদেরকে বলি যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কলেজ জীবনে এসএফআই করেছেন, এইটুকু জানি। কিন্তু পার্টি অন্তঃপ্রাণ সর্বক্ষণের কর্মী এমন কিছু ব্যাপার বিকাশ ভট্টাচার্যের কোশ্মিনকালেও ছিল না, এবং সেটার কোনো তথ্য মানে কোনো জায়গাতে গুগল সার্চে করেও পাওয়া যাচ্ছে না। তারপরে এখন সেটা যদি এখন সেলিম বা সুজন বলে যে না না সে সাংঘাতিক কাজের লোক, তাতে বলতেই পারে, দলের লোকের হয়ে যে কেউ বলতে পারে। তো সেই দলেরই একটি মুখ হচ্ছে কি বিকাশ ভট্টাচার্য, যার আগমনটি কেন হয়েছিল, কি বৃত্তান্ত কেউ জানে না। ওই দলের এসএফআই করতেন, পার্টি মেম্বারশিপ পেয়েছেন কিনা তার কোনো তথ্য আদি কোথাও নেই। দলের একজন প্রবীণকে জিজ্ঞেস করলাম, সে বলল যে বিকাশ ফিকাশের ব্যাপারে আমরা নেই। তো মানে এখন আর ঝঞ্ঝাট কেউ নিতে চাইছে না। যে বংশপাল চৌধুরী, যিনি দীর্ঘদিন আসানসোল অঞ্চলের সাংসদ ছিলেন, কোন মহিলার সঙ্গে অসভ্যতামি করেছে, এখন অসভ্যতামিটা করা পর দেখা যাচ্ছে যে এটা মানে সিপিএম এর অনেকের চরিত্রের মধ্যে পাওয়া যাচ্ছে। সেই ঘোষবাবু মেদিনীপুরের, সে কেচ্ছা, মানে কি বলবো আর, মুখে আসছে না এসব কথা। তারপরে ধরুন তন্ময় ভট্টাচার্য, কোলে বসে পড়া, এই পরপর ঘটনা ঘটছে। এটাই সিপিএম এর আসল চরিত্র, বিকৃতি দুর্গন্ধময় হয়ে আজ 100 বছরের মাথায় গিয়ে দেখা যাচ্ছে, যার
অন্যতম এক কাণ্ডারি দলটিকে আরো 12টা বাজাবার জন্য, মানে যে কটি লোক রয়েছে তাদের 12টা বাজাবার জন্য রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শামীম ফামিম তো দুয়ানি চারানি। কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর ক্ষুব্ধ কেন মানুষ? তার কারণটা হচ্ছে 2000 মানে 5-এ তিনি তো মেয়র হলেন। তার আগে তিনি 5 বছর ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন। অ্যাডভোকেট জেনারেল কিন্তু মানে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, মানে লালবাতি পাবে, হুটার পাবে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু, মন্ত্রী সমতুল্য, এবং পার্টির লোকই সাধারণত অ্যাডভোকেট জেনারেল হয়। তিনি ত্রিপুরার লোক নন, ত্রিপুরার সঙ্গে তার নারীর টান নেই, কিছু নেই। তিনি পূর্ববঙ্গের লোক ডেফিনেটলি, কিন্তু পূর্ববঙ্গ মানেই ত্রিপুরা কে বললো, কুমিল্লার লোক হলো তার একটা লজিক থাকতো। তো সেই বিকাশ ভট্টাচার্যকে পাঠানো হলো ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল করে। কেন আর লোক ছিল না? ত্রিপুরার কি সব মূর্খের লোকের বাস? ত্রিপুরাবাসী কি মনে করে? সেটা শোনা যাচ্ছে, যতটুকু শুনতে পেরেছি নানান তথ্যানুযায়ী, যে সেটা নাকি পলিট ব্যুরোর ইচ্ছাতে হয়েছে। পলিট ব্যুরোতে কতগুলো বুড়ো বসে থাকে, তারা যা বলে সেইভাবে সিপিএম চলে, এবং তারা মোটামুটি দলটাকে তুলে দিয়ে এখন কেরাল সিপিএম করে ছেড়ে দিচ্ছে, মানে পশ্চিমবঙ্গ ভোগের কাতায় পাঠিয়ে দিয়েছে তারা। তার অন্যতম মুখ হচ্ছে প্রকাশ কারাট। যেদিন থেকে ক্ষমতায় এসছেন তিনি, সিপিএম পার্টির অধোগতি শুরু হয়েছে। যদিও তিনি ক্ষমতায় আসার পর অনেকদিন সিপিএম এনার্জেটিকলি পশ্চিমবঙ্গে কাজকর্ম করেছে। খুব সুখী লোক, জেএনইউ ছাত্র, প্রতি বছর একসময় বিলেত যেতেন, আজকাল যান কিনা জানি না। তার পরমা সুন্দরী বাঙালি স্ত্রী, তিনিও পলিট ব্যুরোর মেম্বার। কি করে কর্তাগিন্নি হলেন জানি না, তবে যতদূর শুনেছি যে প্রকাশ কারাটের থেকে বৃন্দা কারাট অনেক বেশি শিক্ষিতা, অনেক বেশি কোয়ালিফাইড, তিনিও জেএনইউ ছাত্রী। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এসব কিছু ব্যাপার স্যাপার নেই, কিন্তু তাদের ইচ্ছাতেই নাকি, মানে ওই পলিট ব্যুরোর ইচ্ছাতেই নাকি ত্রিপুরাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেওয়া হয়েছে। পার্টির বলার কিছু নেই, ত্রিপুরা কংগ্রেসের সরকার বাবুরও বলার কিছু নেই, আর ত্রিপুরা সিপিএম এর বা আমাদের পশ্চিমবঙ্গেরও কারুর কিছু বলার নেই। যেটা পলিট ব্যুরো বলবে সেটাই ধার্য। তিনি চলে গেলেন, একেবারে 5 বছর জমিয়ে আলাদা বাড়ি পাবেন, গাড়ি পাবেন, সিকিউরিটি পাবেন, লালবাতিওয়ালা গাড়ি পাবেন, মানে সুখ স্বচ্ছন্দে 5টি বছর কাটিয়ে তিনি কলকাতায় এলেন। কলকাতায় আসার সঙ্গে সঙ্গে বুদ্ধ ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বিকাশ ভট্টাচার্যকে মেয়র করে দেওয়া কলকাতায়। সেবার সুব্রত মুখার্জির কিছু ত্রুটির জন্য কলকাতায় তৃণমূল হেরে গিয়েছিল, আজকে বলতে বাধ্য হচ্ছি। সেটা না হওয়াই বাঞ্ছনীয় ছিল, যাই হোক সেটা হয়েছিল। এবং বিকাশ ভট্টাচার্য গিয়ে বসলেন এমন একটি আসনে যেখানে বিধান রায় এক সময় বসেছেন, চিত্তরঞ্জন দাস এক সময় বসেছেন, এমনকি সুব্রত মুখোপাধ্যায়ের মতন কাজের লোকও বসেছেন সেখানে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন মানুষও বসেছেন সেই আসনে। সুতরাং এরকম একটি জায়গাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসে 5টি বছরে কলকাতার জন্য 1 নয়া পয়সার কাজ করেন, বরং তিনি সেই আসনে বসে তিনি তার ব্যক্তিগত আইন কানুনের পয়সা রোজগার করেছেন। অরুণাভ ঘোষকে জিজ্ঞেস করুন। এবং বহু লোক বলে যে বিকাশ ভট্টাচার্যের মতন চশমখোর পয়সা নেওয়ার লোক আর দ্বিতীয় কোনো উকিল নেই। এবং মানে নড়তে চড়তে এই ছাত্রছাত্রীদের যে কেস কামারি করেছে সেখানেও নাকি তিনি টাকা পয়সা পেয়েছেন বলে ছাত্রছাত্রীদের তরফ থেকে দাবি করা হয়েছে, সংবাদ মাধ্যমগুলোতে বেরিয়েছে। এমন ধরনের ঠান্ডা মাথায়, মানে কুল ব্রেনের লোক, কখনো উত্তেজিত হন না, খুব কুৎসিত ভাষা ব্যবহার করলো এত হাসি মুখে করেন, দেখে মনে হয় যে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। এ হচ্ছে বিকাশ ভট্টাচার্য। সেই বিকাশ ভট্টাচার্য অবশেষে 2011-তে এসে যখন মুখ থুবড়ে পড়লো, তখন বিকাশ ভট্টাচার্যকে নতুন কাজে নামতে হলো। চিটফান্ড ইত্যাদি ইত্যাদিতে তিনি নামলেন কংগ্রেসের আব্দুল মান্নানের সঙ্গে, এবং এমন একটা সময় নামলেন যখন কিন্তু চিটফান্ড ওয়ালাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সব ধরে ফেলেছে। ধরে ফেলে যখন টাকাগুলো ফেরত না হচ্ছে, যে কোটি কোটি টাকা যেগুলো আত্মসাৎ করেছিল চিটফান্ড, এবং সেগুলো যাতে সাধারণ জনগণের কাছে যায়, খুব ভালো করে শুনুন কেন একটা বঙ্গদ্রোহী বলা হচ্ছে তাকে। সেই টাকাগুলো একেবারে কনফার্মলি সেখান থেকে নিয়ে জনগণের হাতে তাদের টাকাটা দিয়ে দেওয়া হবে, সেই সময় কোর্ট কাছারি করে বসলে। এবং সেটা হতে হতে সিবিআই, মানে আপনার কেন্দ্রীয় আইন, আপনার সুপ্রিম কোর্ট ইত্যাদি ইত্যাদি করে ঘেটে
অর্থাৎ কোটি কোটি টাকা যেগুলো আটকে রয়েছে, আজও বস্তার মধ্যে পচা গন্ধ বেরোচ্ছে সেই টাকাগুলো যাদেরকে চিট করে চিট ফান্ড হয়েছিল, সেই টাকাগুলো তাদের কাছে ফেরত গেল না, কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এটি তার কাজ, ঘেঁটে দেওয়াটা হচ্ছে গিয়ে তার কাজ। এবং কেন তিনি ঘাটছেন কি বৃত্তান্ত অনেক পরে জানতে পেরেছি। এবং তিনি ওই কোনো কিছু হলে কোর্ট কাছারি করে দেন। একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে বাকি গল্প আপনাদেরকে বলবো, যে কত ভণ্ডামিতে ভরা সিপিএম এর একটা ইউনিট, এই বিকাশ ভট্টাচার্য, যার মাথার উপর আশীর্বাদের হাত রয়েছে প্রকাশ কারাটদের। বলবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এবং ওই আরো যে দু একজন, আচ্ছা এরা যখন ধর্নায় বসেছিলেন তখন এদের ধর্না মঞ্চে এই রাজু দাস যোগ্য কর্মপ্রার্থী, এর পাশে মোহাম্মদ সেলিম কি করছিলেন? হাতে নাও। মোহাম্মদ সেলিম কি করছিলেন? আজকে সিপিএম বাধা দিতে আসছে, মোহাম্মদ সেলিম কি করছিলেন ধর্না মঞ্চে? তখন তো বলছিলেন যোগ্যদের চাকরি দিতে হবে, এরা যোগ্য। লজ্জা করছে না? মোহাম্মদ সেলিম ওখানে গিয়ে এদের বলেছেন যোগ্য, আর বিকাশ ভট্টাচার্য ওখানে গিয়ে বলছেন অযোগ্য বলে চাকরি আটকাচ্ছেন। সুজন চক্রবর্তী সঙ্গে আবার ইন্দ্রজিৎ মানে বুঝেছেন? যুব নেতা, চ্যাট নেতা, কমরেড চ্যাট। কোন মহিলাকে কি পাঠিয়েছে? চ্যাট। সুজন চক্রবর্তী বসে আছেন ওনাদের ধর্নায়। ধরুন সেই সুজন চক্রবর্তী, যিনি এনাদের চাকরির জন্য 6 জানুয়ারি 2021 মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, এরা যোগ্য, এদের চাকরি অবিলম্বে দেওয়া হোক। কে লিখছেন? সুজন চক্রবর্তী। কে সুজন? বুঝলেন ভণ্ডামিগুলো? কুণাল ঘোষ একেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। সিপিএম এর কতগুলো চরিত্র আপনারা তো শুনলেন। কেন এই কাজটা করছেন বিকাশ বাবু? কেন বাংলার কতগুলো ছেলে মেয়ে যারা সামান্য একটা চাকরি করছেন, তারা আপনার মতো কোটি কোটি টাকা রোজগার করেন না? আপনি তো কোটিপতি কমিউনিস্ট। মানে আপনি কেন কমিউনিস্ট আমি জানি না। আপনি তো ভোটে হেরেছেন, তা সত্ত্বেও রাজ্যসভাতে যতই সমালোচনা করি আর যাই করি, মোহাম্মদ সেলিম ছিলেন, সুজন চক্রবর্তী ছিলেন, বেশ বাদ দিলাম এদের দুজনকে, শ্রমিক লাহিড়ীর মতন অসাধারণ বাগ্মিতা এবং সেরকম বাগ্মী একজন চরিত্র, তাকেও পাঠানো যেতে পারতো পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায়। লাস্ট পার্ট অফ ওই 2016-তে যারা জিতে এসেছিলেন তাদের ভোটে পাঠানো হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন? কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য? এটা তো সন্দেহের জায়গা। সিপিএম উত্তর দিন।
সুজনবাবু উত্তর দিন, কেন তাকে পাঠানো হয়েছিল রাজ্যসভায়? তার কারণ যেটা জানতে পেরেছি, কেন সুজনকে পাঠানো হয়নি, কেন সেলিমকে পাঠানো হয়নি, কেন শ্রমিক লাহিড়ীর মতন মানুষকে পাঠানো হয়নি, এরকম ধরনের অনেক যোগ্য মালিনী ভট্টাচার্য থেকে শুরু করে বহু যোগ্য শিক্ষিতারা রয়েছেন, তাদের না পাঠিয়ে বিকাশ রঞ্জনকে পাঠানো হলো কেন? কারণ একটা ব্রিজ তৈরি হয়েছিল তখন কেন্দ্রীয় সিপিএম এর সঙ্গে বিজেপির, যে ব্রিজটির নাম হচ্ছে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে বাজারে চালু জল্পনা কল্পনা রয়েছে। একটা ছোট উদাহরণ দিই, কথা বলতে গেলে তো অনেকগুলো কথা বলতে হয়। যে এই যে জজ সাহেব ডাঙ্গুলি না গাঙ্গুলি, বাজে কথা বলার রাজা, তিনি প্রথম থেকেই অত্যন্ত রুক্ষ সূক্ষ্ম বাজে কথাবার্তা বলে। তার বউ ভেঙে গেছে কি না গেছে আমার কোনো ইন্টারেস্ট নেই, তার বাড়িতে কাজের লোক টেকে না, বাড়িতে মহিলারা যান না, ইত্যাদি ইত্যাদি নানান রকম কল্পকথা ইত্যাদি আছে, আমি সে ব্যাপারেও যাচ্ছি না। তিনি একজন মহিলা সাংবাদিকার সঙ্গে যে ভাষায় কথা বলেছেন আমাদের মৌপিয়া নন্দীর সঙ্গে, তাতে তাকে অসভ্য বর্বর বললে কম বলা হয় না। তিনি হচ্ছে বিকাশ ভট্টাচার্যের চেলা। ইনি কি করে বিজেপিতে গেলেন? এনার ইতি গোষ্ঠী সব সিপিএম এর, এই গাঙ্গুলির। তা সেটা সুমন চট্টোপাধ্যায়ের 1 বছর আগের একটা ভিডিও দেখে নেবেন, বাংলা স্পেয়ার আমার কাছে আছে, যদি বলেন একবার, আমরা তো আর অন্যের ভিডিও চালাতে পারি না। তাতে সুমন বাবু বা সুমনদা বলেছিলেন পরিষ্কার একটি কথা, যে তিনি সিপিএম এ যাবেন যখন ডিসাইডেড, তখন তার কাছে দিল্লি থেকে একটা সোর্সে খবর আসে যে তুমি বিজেপিতে জয়েন করো। তখন তিনি নিজের গাড়িতে না চড়ে তিনি একটি অন্য গাড়িতে করে সিপিএম এর একজন নেতার বাড়িতে গিয়ে কথাবার্তা বলে তারপরে তিনি বিজেপিতে যোগ দেন। কে নেতা? সুমন বাবু খুব ভালো ইঙ্গিত দিয়েছেন, ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন, যার পায়ের তলায় বসে থেকে তিনি আইন শিখেছেন, সেই গুরুদেব না তো? ফলে সন্দেহের অবকাশটা বাড়ছে, ক্রমশ বাড়ছে। আজকে সিপিএম এর ভোট বিজেপি তে গিয়ে পৌঁছাচ্ছে কাদের কল্যাণে? সুজনবাবুর কাছে উত্তর আছে কি, যে আপনাদের একটা ন্যাশনাল কমিউনিস্ট পার্টি এই মানে দেশের, সেটা মার্কসিস্ট হোক বা সিঙ্গেল হোক, আপনাদের ভোটটা চলে গেল কি করে? তার মানে আপনাদের পার্টিতে গত ক্ষমতা হারাবার আগে শেষ 15 বছর বা 20 বছরে যারা এসে তারা ধান্দাবাজ, চোর জোচ্চোর, বজ্জাত, বদমাইশ, তারা যে কোনো সময় পাল্টি মারতে পারে, তারা কেউ মার্কস শেখার লোক না। এবং আজকেও যে তরুণ প্রজন্ম আপনাদের দলে দেখি সিপিএম এর, তাতে 5% এর মধ্যেও কিন্তু মানে মার্কসিজমের কোনো কিছু নেই। তারা বিলাসী জীবনযাত্রা করছে, দামি ড্রেস, জিন্স, ডেনিম, দামি ঘড়ি, বিয়েতে 20-30 লাখ টাকা খরচা। কোত্থেকে আসছে টাকা? টাকাগুলো কোত্থেকে আসছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য উত্তর দিতে পারবেন কি? আপনি তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করেছে, আপনার পেছনে গত পরশুদিন লোক লাগিয়েছিল, ইত্যাদি ইত্যাদি দাবি করেছেন, শামীম দাবি করেছেন। আপনারা বলতে পারেন যে আপনাদের কমরেডদের কোথা থেকে এত টাকা আসে যে বিয়েতে এত খরচাপাতি করতে পারে? সমস্ত টাকা আসছে নাকি বিজেপির থেকে। এবং হি ইজ দ্য ব্রিজ বিটুইন বিজেপি অ্যান্ড সিপিএম। এবং পশ্চিমবঙ্গকে দান খয়রাত করে দিয়েছে প্রকাশ কারাটরা। মানে কেন্দ্রীয় বিজেপির সঙ্গে তাদের এগ্রিমেন্ট হয়েছে, কেরল ছেড়ে দাও, কেরল আমাদের হাতে দিয়ে দাও, ওই একটি স্টেটে সিপিএম বেঁচে থাকবে, বাকি মায়ের ভোগে। দেখুন না আগামী দিনে কি কাণ্ডটি হতে চলেছে। এবং এই বিকাশ ভট্টাচার্য যখনই কেস কামারি করেছে, যে বিষয়, এই যে চাকরিজীবীদের জন্য কেস করেছিল, আচ্ছা চাকরিজীবীরা মোটামুটি যখন চাকরির জায়গাতে ফেরত আসছে এরকম একটা অবস্থা, তখন তিনি এমন কেস কামারি করলেন, সেটা ভোগের খাতায় গেল। আচ্ছা গেল তো গেল, তারপরে সুপ্রিম কোর্টে গিয়েও সেটা নিয়ে নাড়াচাড়া করে 26,000-এর চাকরি গেল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সবাইকে ফেরত আনবো। তিনি ইন্টারভিউ দিচ্ছেন বিকাশ ভট্টাচার্য, যদি এদের কাউকে চাকরিতে ফেরত নেওয়া যায় তাহলে আমি আবার কোর্টে যাব। অর্থাৎ কিছুতেই চাকরিতে ফেরত নেওয়া যাবে না। 26,000 লোক শুনছেন তো। এবং শুধু তাই নয়, ফের তিনি কোর্ট, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কাজে পাঠিয়েছেন, যে কাজে এসো, জজ সাহেব বলেছেন দিল্লি থেকে যে এরা কাজে না লাগুক এবং তাদেরকে মায়নাপত্র দেওয়া হবে। এবারেও তিনি কিন্তু কোর্ট কাছারি করবার ধান্দা করছেন। অর্থাৎ তিনি কোনোভাবে চান না যে বাংলার অভাগা ছেলে মেয়েরা চাকরি পাক, এবং তিনি যেভাবে ঘেটে দিতে চাইছেন, এতে সুবিধাটা কার হচ্ছে? সিপিএম এর হচ্ছে না। সিপিএম অস্বস্তিতে রয়েছে, এবং অস্বস্তি কুণাল বাবু যাই বলুন না কেন,
অস্বস্তিতে রয়েছে বলেই তারা চাকরি হারাদের পাশে গিয়ে কিন্তু সুজন বসছে কি সেলিম বসছে, বসতেই হবে, কমিউনিস্ট পার্টির নিয়ম তাই। কিন্তু বিকাশ কেন অন্য পথে? দুমুখী নীতি কেন? কারণ বিকাশ ভট্টাচার্যকে এবার কোনো রাজ্য কমিটিতে রাখা হয়নি, কোনো কিছুতে রাখা হয়নি, কারণ আমাদের রাজ্যের মোটামুটি নেতারা ধরেই ফেলেছেন হোয়াট ইজ বিকাশ ভট্টাচার্য অ্যাকচুয়ালি, হোয়াট ইজ হিজ থিঙ্কিং, তার মোটোটা কি এবং তার ধান্দাটা কি সেটা ধরে ফেলেছেন। ধরে ফেলেও তো লাভ নেই, কটা বংশগোপালকে আর পেছনে বংশ দিয়ে বের করে দেবে দল থেকে। তবে এটা বাস্তব যে নানান সূত্র থেকে যেটা খবর যে এই উকিল ভট্টাচার্য এই উকিল কি বলে জজ গাঙ্গুলির মাধ্যমে আমাদের এই উকিল বিকাশ ভট্টাচার্যের একটা যোগাযোগ নাকি বিজেপির সঙ্গে হয়েছে, তদন্ত করে দেখতে পারেন। আমার কাছে গ্যারেন্টি কিছু নেই, তথ্য নেই, সূত্র মারফত জানতে পারেন। সূত্র তো এখন ক্ষমা, সব ক্ষমা 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 ক্ষমা। হ্যাঁ, তো এইটাকে বিকাশ ভট্টাচার্য প্রমাণ করুন তো আপনার সঙ্গে বিজেপির যোগাযোগ নেই। আপনি যে কটা কেস কামারি করেছেন ফায়দা হয়েছে বিজেপির, সিপিএম এর কোনো ফায়দা হয়নি। যে কটা কেস কামারি করেছেন প্রত্যেকটা কেস আপনি মানে গাঙ্গুলির টেবিলে গিয়ে ফেলেছেন, এবং গাঙ্গুলি কিংবা আরো একজন মহিলা ছিলেন, এবং নেগেটিভ ব্যাপারটা করেছে সিবিআই করিয়েছেন আপনি। সিবিআই হচ্ছে গিয়ে সেন্ট্রালের ব্যাপার, এবং প্রত্যেকটাতে বেনিফিশিয়ারি যদি কেউ থাকে সেটা বিজেপি, অর্থাৎ বিজেপির দালালি হচ্ছে এটা এক ধরনের। মুখোশটা খুলছে, মুখোশটা খুলছে বিকাশ বাবু, মুখোশটা খুলছে। পাবলিক খেপে গিয়েছে, কোনো তৃণমূল যায়নি আপনার কাছে, যারা চাকরি হারা তারা গিয়ে আপনাকে তাড়া করেছে। সিকিউরিটি বাড়ান, সিকিউরিটি বাড়ান আপনার। আপনি কিন্তু এখন আর মানব সমাজের কাছে মুখ দেখাতে পারবেন না, সিপিএমও আপনার পাশে থাকবে না। এখন একটাই পথ, সরাসরি বিজেপিতে যাওয়া, গুরু শিষ্য একসাথে মিলমিশ হয়ে যাওয়া, যান সেখানেই যান। কিন্তু দয়া করে তৃণমূল আপনার পেছনে লেগেছে বা তৃণমূল লেলিয়েছে, আর আপনি চাকরিজীবীদের চাকরি হলে দেখে নেবেন গোছের বাতেলা মারলে আপনার পেছনে তো লোক ছুটবেই, ছুটবে না প্যান্ট শার্ট খুলে দেবে। এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানুষ তার পেটের ক্ষুধার উপর সবসময় দাঁড়িয়ে রয়েছে, আপনি সেখানে লাথ মারছেন দিনের পর দিন, এই লাথির কিন্তু রিটার্ন হবেই বিকাশবাবু। দেশের বিকাশ করবার জন্য এক বিকাশবাবু বসে আছেন দিল্লিতে, কি যে বিকাশ হচ্ছে ভগবান। পাকিস্তানকে অ্যাটাক করছে ভারতবর্ষে বসে, কি করছে না পাকিস্তানি যে সন্ত্রাসবাদী তাদের ভারতবর্ষে অবস্থানকারীদের বাড়ি ভাঙছে, ঢুকে গিয়ে করে আসুক। খালি বাতেলা ওখানে যেমন তিনি মারছেন, আর আরেক বিকাশবাবু এখানে বসে বাঙালি ছেলে মেয়েদেরকে সর্বনাশ করছে। আমি আন্তরিকভাবে 26 হাজারিদের বলবো এই লোকটাকে চিনে রাখুন, এই লোকটাকে ছাড়বেন না। এই লোকটা আপনাদের সর্বনাশ করেছে, আপনাদের পেটে লাথি পড়েছে, এর ক্ষমা নেই। আপনারা কি বলেন? আপনাদের কথা শোনার অপেক্ষায় থাকছি। আজকের মতো শেষ করছি। আগামী 2-3 দিন একটু ব্যস্ত থাকবো, তারপরে আবার ফিরে আসবো। প্রবীর বাবু তো আছেনই, মার্জনা করবেন। আর বিকাশ বাবুর ব্যাপারটা নিয়ে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, এটা আশা রেখে আজকের মতো শেষ করছি। নমস্কার, আদাব।